দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনের শুরুতেই জানাবো শিরোনামগুলো। আবারও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে গুপ্ত বাহিনী। চট্টগ্রামে প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে আসছে 10 বছরের পরিকল্পনা। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না, দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। এলডিপি সভাপতি অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা 11 দলের। সংকট একটা চলছে, এই সময় দেশে যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল, মন্তব্য মির্জা ফখরুলের। প্রশাসনের দলীয়করণের অভিযোগ জামায়াত আমিরের। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন বেড়েছে আরো, মনে করেন বিশ্লেষকরা। সরকার প্রধানদের সাক্ষাৎ হলেই খুলবে সব সংকটের জট, আশা হাইকমিশনারের। বাংলাদেশ এন্ড ইন্ডিয়া এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে। মানি লন্ডারিং এ জড়িত আরো 42 প্রতিষ্ঠান শনাক্ত। অর্থ ফেরতে কাজ করছে 8 বিদেশি প্রতিষ্ঠান। শাস্তি নিশ্চিত করা হবে পাচারকারীদের। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আলোচিত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়। সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দরে আটক খলনায়ক ডন। আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। অতীতের মতো গুপ্ত বাহিনী আবারও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। জনগণের কাছে তারা মিথ্যা বলছে, এমনটাই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই অভিযোগ করেছেন। এর আগে চট্টগ্রামে হেফাজতে ইসলামের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মতবিনিময় সভায় তিনি আলেম ওলামাদের সাথে নিয়ে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। বিকালে বাঁশখালী থেকে ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। হেফাজত ইসলামের আমিরের সঙ্গে কুশল বিনিময় ও দেশ পরিচালনায় দোয়া চান। এরপর বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আলেম ওলামাদের সাথে নিয়ে দেশ গঠনের কথা জানান। এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়ানে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। হ্যাঁ, একসাথে আমাদেরকে থাকতে হবে। হ্যাঁ, আমি জানি এখানে কিছু আপনারা দাবিদা উপস্থাপন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি কিছু ব্যাখ্যা দিয়েছেন। আমরা পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করব, আমাদেরকেও বুঝতে হবে আরও এই দেশে তো আরও মানুষ বাস করে। আমরা চাই এমন একটা বাংলাদেশ তৈরি করতে যেখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সন্তানরা খেয়ে পড়ে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে। ফটিকছড়ি থেকে হাটহাজারীতে আল জমিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমেদ শফির কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর হাটহাজারী কলেজ মাঠে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত 30টি পরিবারকে গৃহ নির্মাণের জন্য 1 লাখ টাকা করে অনুদান দেন প্রধানমন্ত্রী। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন 15 জনকে 10,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি ও রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা 86 সালে এই চট্টগ্রামে সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে অংশগ্রহণ করেছিল। প্রধানমন্ত্রীর কাছ থেকে সহায়তা পেয়ে খুশি বন্যায় ক্ষতিগ্রস্তরা।
আমাদের ঘর ভেঙে গেছে, সেই জন্য আমাদেরকে একটা ঘর দেবে, এটার জন্য অনেক খুশি। আমি খুব কষ্টে আছি, এখন সরকার একটা ঘর দেয়, আমি খুব খুশি। সরকারকে আমি দোয়া করি, আশীর্বাদ করি। আমার কেউ নাই আম্মু ছাড়া, এখন উনি ঘর দিচ্ছে, বিদায় এখন থাকতে পারবো ভালো মতো, অনেক খুশি লাগতেছে। হাটহাজারী থেকে শহরে ফিরে রাতে একটি 5 তারকা হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের 5 শতাধিক নেতার উপস্থিতিতে সাংগঠনিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে সকল প্রয়োজন উন্নয়নের জন্য প্রত্যেক শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। জ্বালানি সংকট মোকাবেলায় 10 বছর মেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাব আকারে তা জাতীয় সংসদে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকেও প্রস্তাবনা দিতে বলেছেন সরকার প্রধান। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী পরিদর্শন শেষে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভ্রান্ত হয়ে দেশের আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটালে মুখ ফিরিয়ে নেবে বিনিয়োগকারীরা। পাহাড় আর সমুদ্রের মোহনায় জেগে ওঠা জনপদ বাঁশখালী। সম্ভাবনাময় এই উপজেলায় লেগে থাকে প্রাকৃতিক দুর্যোগ। মাত্র কয়েক সপ্তাহ আগেও পানির নিচে তলিয়েছিল পুরো বাঁশখালী। এতে কেবল সম্পদেরই ক্ষয়ক্ষতি হয়নি, প্রাণ হারায় 2 শিশু, আহত অনেকে। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রামে এসেই বাঁশখালীতে যান তারেক রহমান। ঘুরে দেখেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাহারছড়া, উদ্বোধন করেন 100 পরিবারের জন্য তৈরি করা নতুন ঘর হস্তান্তর কর্মসূচি। পরে প্রধানমন্ত্রী যোগ দেন বাহারছড়া সমুদ্র সৈকতে আয়োজিত সভায়। তারেক রহমানকে দেখে তীব্র দাবদাহে নাকাল অপেক্ষারত হাজারো মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েন। ভুক্তভোগীদের হাতে অনুদান ও ত্রাণ সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বক্তব্যে তারেক রহমান সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন। বলেন, দেশের উন্নয়নের জন্য শান্তি শৃঙ্খলার বিকল্প নেই। যদি মিল কারখানা না চলে সঠিকভাবে, তাহলে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না। সেই জন্য ভাই আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জ্বালানি সংকট সমাধানে জনগণের কাছে সময় চান সরকার প্রধান। বলেন, মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে তারা দেশ এগিয়ে নিবে নাকি বিশৃঙ্খলা তৈরিকারীদের সাথে থাকবে। জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা যেটি অপরিকল্পিতভাবে যেই ব্যবস্থা কোটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয়, স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভিতরে তার কাজে হাত দিয়েছি। ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। বন্যার পানি সরে গেলেও রেখে গেছে ধ্বংসস্তূপ আর দীর্ঘশ্বাস। তাই শুধু এই পুনর্বাসন কিংবা ত্রাণ সহায়তা নয়, বরং এই অঞ্চলে মানুষকে বন্যামুক্ত রাখতে দরকার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। এমনটাই দাবি সাধারণ মানুষের। প্রধানমন্ত্রী তারেক রহমানও সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি উপকূলীয় অঞ্চলকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে তার সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে ঢাকা থেকে কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছান প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রমও পরিদর্শন করেন সরকার প্রধান। কর্মকর্তাদের সাথে বৈঠক করে দিক নির্দেশনা দেন তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, চট্টগ্রাম। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন। রাজধানীর আগারগাঁয়ে দলের তরফ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসির তফসিল অনুযায়ী 13 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই বাছাই চলবে 16 আগস্ট পর্যন্ত। 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। 20 আগস্ট বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে ইসি সচিব জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বিএনপির প্রতিনিধি দল দুজন এসেছিলেন, 2টা ফর্ম নিয়েছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। আমাদের এই মুহূর্তে ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। আমাদের পরবর্তী নির্বাচন যেটা আমাদের স্থানীয় সরকার, আপাতত এটাই নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালাগুলো আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান বা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দুপুরে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হওয়ার কথা থাকলেও বিএনপি কোনো উদ্যোগই নেয়নি। এ সময় জামায়াতের আমির বলেন, সর্বসম্মতিক্রমে যোগ্য প্রার্থী হিসেবে অলি আহমদকে চূড়ান্ত করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন অলি আহমদ। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে রোববার সকালে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। প্রায় পৌনে 1 ঘন্টার বৈঠক শেষে 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের নাম ঘোষণা করা হয়। ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ ও সংবিধান সংস্কারে বিএনপি অনীহা দেখিয়ে আগের সরকারের পথেই হাঁটছে। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, বিভিন্ন সময় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, বেশ কয়েকবার 6 বারের মতো তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রেসিডেন্ট পদের জন্য 11 দল যোগ্য একজন প্রার্থী চূড়ান্ত করেছে। জাতি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। তো ইতিমধ্যে যাকে আমাদের পক্ষ থেকে সর্বসম্মতক্রমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আপনারা জেনেছেন। এ সময় অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন। আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না, ইনশাআল্লাহ। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। আগামী 13 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর 18 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। 20 আগস্ট জাতীয় সংসদে ভোট দিয়ে 23তম প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অসহযোগিতা না করে বিরোধী দলের উচিত জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারকে কাজ করতে দেয়ার। একই অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও। বলেছেন, জুলাই অভ্যুত্থান কেবল 36 দিনের নয়, 17 বছরের আন্দোলন সংগ্রামের ফসল। মানব সেবার জন্য সেই সেবা আমরা থামিয়ে যাইনি। রাজধানীর বিএমইউতে ডক্টরস রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটির অগ্নিঝরা জুলাইয়ে চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনা সভা। চিকিৎসক যারা নির্যাতিত নিপীড়িত তাদেরকে ভালো জায়গা প্রোভাইড করে। চিকিৎসকরা স্মরণ করেন অভ্যুত্থানের সময়কার ভয়াবহ স্মৃতি, তুলে ধরেন নিপীড়নের মুখেও জুলাই আহতদের পাশে দাঁড়ানোর গল্প। ছাত্র জনতা, মা, অনেক আহত বাবা, অনেক গুলিবিদ্ধ বাবা এসেছে, অনেক মা এসেছে, অনেক সাধারণ পথচারী এসেছে যাদের আমরা ট্রিটমেন্ট করেছি, এবং সম্পূর্ণ আমাদের নিজেদের অর্থায়নে। তুমি ভালো একজন ডাক্তার হও, যাতে বাংলাদেশে হাতে গোনা ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার হও। সে বললো যে আচ্ছা ঠিক আছে দেখি। তো বাংলাদেশে সে একজনই ডাক্তার হয়েছেন, হাতে গোনা 1 নম্বর ডাক্তার হয়েছেন, শহীদ ডাক্তার সজীব, কিন্তু জীবিত না, মৃত্যু। যারা প্রকৃত গণতান্ত্রিক যোদ্ধা ছিলেন, যারা ওই সময় ফ্যাসিস্টিজমে কষ্ট করেছেন, তারা কিন্তু এখনো সঠিকভাবে তাদের মূল্যায়নটি পান না।
প্রধান বক্তা পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বাড়াবাড়ি করছে একটি দল। বর্তমান সরকার প্রত্যেক জুলাই যোদ্ধার স্বীকৃতি নিশ্চিত করবে। আমরা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে অনেক বেশি প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। আমরা একটা জিনিস বলতে পারি, বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা করছেন না। জুলাইয়ের কৃতিত্ব, জুলাই যে জনগণের, এইটা সরকারের নীতি ঘোষণা করেছেন। বরং আমাদের কর্তব্য হচ্ছে জুলাইয়ের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন ক্ষমতার লোভে রাষ্ট্রীয় আয়োজনেও দেশের ভাবমূর্তি নষ্ট করছে বিরোধীরা। 19% ভোট নিয়ে বড়াই করেন, 51% ভোট আমরা দিয়েছি গণভোটে, এবং যেদিন সরকার গঠিত হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়ে গেছে। আপনারা যতই অসহযোগিতা করুন, আমরা জনগণের সহযোগিতা পাবো। আপনারা জনগণ থেকে দূরে সরে যাবেন। এদিকে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি বেসরকারি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিরোধী দল দুর্ভাগ্যবশত আবার শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে, এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসই তো অনেক পরিবর্তন হয়ে গেছে, বহু পরিবর্তন। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে। জাহাজের পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে কিছু জিনিসের দাম বেড়েছে। এসব সমস্যা সমাধান করে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানান মির্জা ফখরুল। গণতন্ত্রের ভাষায় কথা বলি। তানজিম শাফিন, যমুনা নিউজ। জাতির সাথে বৈষম্য যত বেশি করা হবে, তত লুটপাট করা হবে, আন্দোলন তত বেশি জোরালো হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরামের আয়োজনে জুলাই আপরাইজিং অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে আমরা সবাই মজলুম ছিলাম, তাহলে মজলুম কেন জালিম হতে যাচ্ছে? জামাত আমিরের অভিযোগ করেন, প্রবাসে থাকার সময় বর্তমান প্রধানমন্ত্রী মেধাভিত্তিক সমাজ করার কথা বললেও মেধার মূল্যায়ন হচ্ছে না, উল্টো মেধাবীদের নাজেহাল করা হচ্ছে। সবগুলো সেক্টরকে এখন পলিটিসাইজ করা হচ্ছে উল্লেখ করে তিনি সরকারকে ভণ্ডামি বাদ দিতে বলেন জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে প্রতিটি নাগরিককে সম্মান দিতে হবে। ভারত প্রসঙ্গে তিনি বলেন, তারা নাকি আমাদের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কিলারকে তারা জায়গা দিয়েছে। বাংলাদেশের মানুষ এত বোকা নয়। আমরা বসে বসে চুপ করে আঙ্গুল চুষব না। ইনশাআল্লাহ তাআলা আজিম আমাদের প্রতিবাদ সংসদে এবং সংসদের বাইরে শুরু হয়েছে। জাতির সাথে বৈষম্য যত বেশি করা হবে, লুটপাট যতটুকু করা হবে, অন্যায় অপরাধ করা হবে, আমাদের এই আন্দোলন তত বেশি সামনের দিকে আরও মোমেন্টাম নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন আরও বেড়েছে বলে মনে করছেন দুদেশের বিশ্লেষকরা। তবে দিল্লি গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা সমস্যার সমাধান আর দণ্ডিতদের ফিরিয়ে দিলে সংকটের দ্রুত সমাধান হবে বলে আশাবাদী তারা। সেই সাথে প্রধানমন্ত্রী দিল্লি সফর করলেই অনেক কিছু সহজ হতে পারে বলে ধারণা তাদের। আর তারেক রহমান, নরেন্দ্র মোদী বসলে সব সমস্যার সমাধানের এই পথ খুলবে বলে আশাবাদী ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার প্রথম সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় থেকেই চূড়ান্ত টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। নির্বাচিত সরকার আসলে সেই সম্পর্ক স্বাভাবিক হবে এমন কথা বলে আসছিল ভারত সরকার। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায় ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথে প্রতিনিধি পাঠানোর পর সেই ধারণা পোক্ত হয় আরও। আগে থেকে ঢাকার অনুরোধের পরও গেল 5 আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করতে দেওয়ার পর নতুন করে টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী।
বিশ্লেষকরাও বলছেন আস্থার সংকটই বাংলাদেশ ভারত সম্পর্ক ঘোলাটে করেছে, তা আরও বাড়িয়েছে দিল্লিতে 5 আগস্টের অনুষ্ঠান। যদি বাংলাদেশ সরকার মনে করে প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচারের পেছনে ভারতের কোনো না কোনো রূপ ইন্ধন ছিল, তাহলে ঘটনাটা একরকম ঘটবে, অর্থাৎ টানাপোড়েনটা দীর্ঘায়িত হবে। ভারত সরকার যদিও হয়তো উদ্যোগ নিলে এটা থামানো যেত, কিন্তু সেইটুকু উদ্যোগ নেয়নি বা অবহেলা হয়তো করেছে অথবা বিষয়টাকে ওভারলুক করেছে। বাংলাদেশের গভর্নমেন্টের ব্যাপারে কিছু বলছেন, নিজের আসার কথা সেটা অন্য ব্যাপার, কিন্তু যে কথাগুলো বলেছে নিশ্চয়ই সেগুলো তাদের ভালো লাগে না সেটা, আর সেটা নিয়ে তাদের একটা রাগ বলুন বা কোনো কনসার্ন বলুন সেটা থাকতেই পারে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার প্রথম সাক্ষাৎ হওয়ার কথা। বিশ্লেষকরা বলছেন আস্থার সংকট কাটাতে পারে অমীমাংসিত ইস্যুর গ্রহণযোগ্য সমাধান আর তারেক রহমানের দিল্লি সফর। বাংলাদেশের তরফ থেকে এখন মাননীয় প্রধানমন্ত্রী কোন শর্তে বা কোন সময়টায় সফর করতে চান, এইগুলোর উপর কিছুটা নির্ভর করে যদি ভারতের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ভারতকে এই তথ্যগুলো জানানো হয়, তাহলে আমি মনে করি সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকে আমরা যেতে পারি। সেটা যত তাড়াতাড়ি করা যাবে, যাতে লং টার্ম ট্রিটিও নাও সই করা যায়, যাতে একটা শর্ট টার্ম ইন্টারিম কিছু সই করা যায়, সেটাতে বাংলাদেশ একটা কিছুটা আশ্বাস পাবে। পানির ব্যাপারে যদি বায়োল্যাটারাল কোনো ডিসকাশন ডায়ালগ এগিয়ে যায় আর একটা কোনো পজিটিভ আউটকাম হয়, তাহলে নিশ্চয়ই একটা কনভে করবে বাংলাদেশকে যে ইন্ডিয়ার পজিটিভ ইন্টেনশন। এদিকে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলছেন সম্পর্কে নেতিবাচক কিছু নেই, দুদেশের মানুষই পারস্পরিক সম্মান ও মর্যাদার আচরণ চাই উল্লেখ করে শীর্ষ নেতাদের বৈঠকের ব্যাপারে আশাবাদ জানান তিনি। আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted. বাংলাদেশ and ইন্ডিয়া এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে। এর আগে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন করেন হাইকমিশনার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলন দমনের 16 জুলাই ফোন করে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। প্রসিকিউশনের দাবি, এই নির্দেশনা অনুমোদন দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত একটি ফোনালাপ দাখিল করেছেন তারা। এদিকে টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুম নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করেছেন প্রসিকিউশন। ভাই আসসালামু জি আসসালামু ভাই পলক বলছি। এটা একটু স্লো করে দাও, একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রসিকিউশনের দাবি, ওবায়দুল কাদেরের নির্দেশনার পর শেখ হাসিনার অনুমতিতে 16 জুলাই প্রথমে 59টি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ করা হয়। পরে ধাপে ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুরো ইন্টারনেট বন্ধ করা হয়। এখানে 3টি জিনিস দেখিয়েছি। একটি হলো যে নির্দেশদাতা হলেন ওবায়দুল কাদের, অনুমোদনকারী হলেন শেখ হাসিনা এবং কার্যকরী যিনি করলেন, এক্সিকিউট করলেন জুনাইদ আহমেদ পলক। প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদেরের নির্দেশনার পরই চট্টগ্রামে গুলি করে ওয়াসিম সহ 3 ছাত্র জনতাকে হত্যা করা হয়। আন্দোলন দমাতে মারণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি করার পাশাপাশি যুবলীগকে দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে হামলা এবং টাকার ছড়াছড়ির নির্দেশনা দেন ওবায়দুল কাদের। সিআইডির ফরেনসিক টেস্টের ল্যাবরেটরিতে এটা প্রমাণিত যে এটা তাদের ফরেনসিক ভয়েস। সিআইডি এটি ব্যাট বক্স নামে একটা ফরেনসিক ল্যাবরেটরি টেস্ট তারা করেছে, যেটা পৃথিবীর 90টির মতো দেশে এই ধরনের টেস্ট করা হয়। এদিন টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুম নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করেছেন প্রসিকিউশন। অন্যদিকে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
অর্থ পাচারে জড়িত আরও ৪২টি প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এসব প্রতিষ্ঠানের পাচার করা অর্থ ফেরতে কাজ করছে ৮টি বিদেশি আইনি প্রতিষ্ঠান। বিকেলে অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান নির্বাহীদের সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। বৈঠক শেষে প্রধান নির্বাহীরা বলেন, পাচার করার সম্পদ শনাক্ত, জব্দ এবং ফিরিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করবে ব্যাংকগুলো। বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে। ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যার বড় অংশই পাচার করা হয়েছে বিদেশে। ধারণা করা হয় শুধু ব্যাংকিং ব্যবস্থা থেকেই পাচার হয়েছে অন্তত $20 বিলিয়ন। হাসিনা সরকারের পতনের পর পাচার করা অর্থ উদ্ধারে তৎপর হয় সরকার। গঠন করা হয় বিশেষ টাস্কফোর্স। প্রথম দফায় তালিকায় থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পরিবার সহ 11 শিল্প গ্রুপের পর আরও 42 প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে BFIU, যাদের প্রত্যেকের খেলাপি ঋণের পরিমাণ 200 কোটি টাকার উপরে। বিদেশে এসব প্রতিষ্ঠানের সম্পদ অনুসন্ধানে কাজ করছে 8টি আইনি প্রতিষ্ঠান। অগ্রগতি জানতে রোববার বিকেলে ব্যাংক নির্বাহীদের সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই ব্যাপারে আমাদের তো একটা স্টেপ নিতে হবে, যেগুলো সামনে যাতে এরকম কোনো না ঘটে। উদ্দেশ্য একটা হচ্ছে কি আনা যাবে সেটা তো পরের কথা, কিন্তু অ্যাটলিস্ট যারা নিয়েছেন তারা যেন পানিশড হয়। অ্যাসেট যেগুলো বিল্ড আপ করেছে বা বানিয়েছে সেগুলো যাতে ফ্রোজেন করা যায়, এটা হচ্ছে এই মিটিংটার আমাদের উদ্দেশ্য, যাতে করে আগামীতে কেউ যেন আবার ওই চিন্তা না করে টাকা বাইরে নিয়ে যেতে পারলে কোনো সমস্যা নেই, আমি টাকাটা বাইরে নিয়ে আমি অ্যাসেট বিল্ড আপ করি, সেই সুযোগ আমাকে দিতে চাচ্ছি না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাচার করা এসব সম্পদ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দুবাই সহ বিশ্বের অন্তত 12টি দেশে থাকতে পারে। মুখপাত্র বলেন, এসব দেশের প্রচলিত আইন মেনে অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে ব্যাংকগুলো। প্রতিষ্ঠানগুলোর মালিক তাদেরকে কাছে পাওয়া যাচ্ছে না, তাদের বিষয়ে আলোচনা করার জন্য। এই ক্ষেত্রেও আমরা একই পদ্ধতি গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। 600 দেশে, যে সকল দেশে অর্থ পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গিয়েছে, সে সকল দেশের প্রচলিত আইন মেনে কিভাবে আইনি প্রক্রিয়ায় সেগুলো দেশে ফিরিয়ে আনা যায় তার সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্যাংকাররা জানান, বিদেশি আইনি প্রতিষ্ঠানগুলোকে অগ্রিম কোনো পারিশ্রমিক দেওয়া হবে না, অর্থ উদ্ধারে সক্ষম হলে পাবে কমিশন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়। গ্রেফতার করা হয়েছে খলনায়ক ডনকে। ভোরে উমরা হজ করতে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে সিআইডি তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। আদালতের নির্দেশে ডনকে পাঠানো হয়েছে কারাগারে। চিত্রনায়ক সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? রহস্যের জট খোলেনি 3 দশকেও। অবশেষে গত বছর সালমান শাহ মৃত্যুর ঘটনায় হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন আদালত। এর প্রেক্ষিতে 2025 সালের 21 অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর পরিবার। আসামি করা হয় সালমান শাহর স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন সহ 11 জনকে। মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিলেন ডন। রোববার ভোরে ওমরা হজ করতে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়, তুলে দেয় মামলার তদন্ত সংস্থা সিআইডির হাতে। সিআইডির তদন্ত কর্মকর্তা দুপুরে ডনকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে এবং আপনি সিআইডি গ্রেপ্তার করতে রিমান্ড নিতে পারবে, যে কোনো সময় নিতে পারবে। হয়তো আজকে নামার চিন্তা করে নাই, কিন্তু পরবর্তীতে সিআইডি তাকে রিমান্ডে নিতে পারে। এদিকে সিআইডির অধীনে চলছে সালমান শাহ হত্যা মামলার তদন্ত কার্যক্রম। তবে এরই মধ্যে 8 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। সবশেষ আগামী 30 আগস্ট প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন ধার্য করেছেন আদালত। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। টানা প্রায় 40 ঘন্টা দুর্ভোগের পর ইতালির রোমে আটকে পড়া বিমান যাত্রীরা ঢাকায় পৌঁছেছেন। রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান কর্মকর্তাদের চরম অবহেলা আর অব্যবস্থাপনায় ক্ষোভ জানান তারা। নিম্নমানের খাবার পরিবেশনের পাশাপাশি দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে ভুক্তভোগীদের বর্ণনায়। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তহিন।
কানাডা টরন্টো থেকে 259 যাত্রী এবং 13 জন ক্রু নিয়ে ড্রিমলাইনার উড়োজাহাজটি রওনা দিয়েছিল স্থানীয় সময় বিকেল 5:18 ঢাকায় অবতরণ করল রোববার বেলা 12:30টায়। দেশের মাটিতে নামতে পেরে কিছুটা স্বস্তি ফিরলেও রোম বিমানবন্দরের দুর্ভোগের কথা ভুলতে পারছেন না কেউ। বাসা থেকে প্রায় বৃহস্পতিবার 6টা বাজে রওনা দিয়েছি, সকাল 6টা বাজে, কিন্তু আজকে রবিবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শেভ হয়ে বাসা থেকে ক্লিন শেভ হয়ে বের হয়েছি, আজকে দাড়ি হয়ে গেছে। আমি আমার লাগেজ রেখে বাথরুমেও যেতে পারছিলাম, কারণ আমি কেমনে কার কাছে লাগেজ রেখে যাব, কোনো বিমানের স্টাফও নেই যার কাছে আমি রেখে যেতে পারবো। টরন্টো থেকে ওড়ার 8 ঘন্টা পর তেল নেয়ার জন্য রোমে নিয়মিত যাত্রাবিরতির সময় থেকেই যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়া যায়। মেরামতের চেষ্টা করতে গিয়ে 7 ঘন্টারও বেশি সময় বিমানের ভেতরে আটকে থাকতে হয় যাত্রীদের। 3 ঘন্টা পরে আমরা জানতে পারি যে এটার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এই সময় খাবার দিয়েছে, এইগুলো খাওয়ার মতো আমরা খাই না এগুলো। বাংলাদেশ বিমান সম্পর্কে আপনারা এত কষ্ট করে নিউজ করে কি করবেন? বহুত নিউজ হয়ে গেছে এই পর্যন্ত 55 বছর বয়সে। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিলেন বাংলাদেশি পাসপোর্টধারী 170 জন। ইউরোপ ও কানাডিয়ান পাসপোর্টধারীদের মতো হোটেলে যাওয়ার সুযোগ হয়নি তাদের। নারী শিশু সহ সবাইকে টার্মিনাল লাউঞ্জে কাটাতে হয় পুরো সময়ে। অন্য দেশের পাসপোর্টধারীদের ইউএস এর কিংবা কানাডার ওদের হচ্ছে গিয়ে জেডব্লিউ মেরিয়ট মানে 7 স্টার 5 স্টার মানের হোটেল দিচ্ছে, আর আমরা এখানে চেয়ারে বসে রাত কাটাচ্ছি। বাংলাদেশ এম্বাসির যে প্রতিনিধি আমাদের কাছে গিয়েছিলেন, তিনিও তার সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু আমাদের জন্য উনি অনারেবল ভিসার ব্যবস্থাটা করতে পারে নাই। খাওয়া দাওয়ার কষ্ট ছিল, তবে আলহামদুলিল্লাহ দেরি করে হলেও বাংলাদেশ বিমান আসছে। শনিবার ঢাকা থেকে খুচরা যন্ত্রাংশ সহ বিমানের প্রকৌশলী দল পাঠিয়ে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী করা হয়। ইমিগ্রেশন সমস্যার কারণে তাদেরকে কোনো এয়ারপোর্ট হোটেলও দেওয়া হয়নি, সুতরাং ট্রানজিট লাউঞ্জে তাদেরকে ট্রানজিট লাউঞ্জ খুব রেস্ট্রিক্টেড আপনারা জানেন, কিন্তু এছাড়া ইটালিয়ান কর্তৃপক্ষ আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা করতে দেয়নি। এদিকে রোমে ড্রিমলাইনার গ্রাউন্ডেড হওয়ার ঘটনা এবং উড়োজাহাজ স্বল্পতার কারণে মধ্যপ্রাচ্যের মদিনা সহ অন্যান্য রুটে ফ্লাইট শিডিউল পরিবর্তন করতে হচ্ছে বিমানকে। এতেও বিপাকে পড়েছেন যাত্রীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। পল্লবীতে বিএনপি কর্মী সহ 2 জনকে গুলি করার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী ল্যাংড়া রুবেলকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আহত জ্যোৎস্না বেগম চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও বিএনপি কর্মী আলমগীর হোসেন এখনও ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন। পুলিশ বলছে শুটারদের মধ্যে 2 জনকে শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেফতারে চলছে অভিযান। গেল 7 আগস্ট পল্লবীর মিল্লাত ক্যাম্পের বি ব্লকের 2 নম্বর গলি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে গলিতে ঢোকে বেগুনি রঙের একটি প্রাইভেট কার। গাড়িটি থামতেই নেমে আসে কয়েকজন অস্ত্রধারী, এরপরই শুরু হয় গুলি। সব মিলিয়ে সময় নেয় মাত্র 20 সেকেন্ড। চায়ের দোকানে বসে থাকা বিএনপি কর্মী আলমগীর হোসেনই ছিল হামলাকারীদের টার্গেট। মাথা, পিঠ ও পেটে গুলি করে দ্রুতই ঘটনাস্থল ছাড়ে সন্ত্রাসীরা। পরে সিসি ক্যামেরার ফুটেজে আলমগীরকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। ঘটনার সময় ওই প্রাইভেট কারের পাশেই দাঁড়িয়েছিলেন জ্যোৎস্না বেগম। কোলে ছিল তার ছোট্ট নাতি। কিছু বুঝে ওঠার আগেই ছুটে আসা একটি গুলি লাগে তার পায়ে। চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও এখনো যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। কিভাবে যে লাগেছে আমি তো বুঝতে পারিনি, পরে গান আমি বুঝতে পারছি। ওই লাতে বখাইসা বলছি, দেখ তোর আমার এখানে কি হলো, আমার জয়লা পুড়ে গেল, দেখ তো এখানে আমার কি হলো। যে দেখছি তা মাংস ওখানকার নাই, এখন ধরেন যে জ্বলছে আর যন্ত্রণা করছে খুবই ওখানটা। ঘটনার পর থেকেই এলাকায় বিরাজ করছে চাপা আতঙ্ক। ভয়ে মুখ খুলতে চাইছেন না অনেকেই। তবে আলমগীরের বোনের দাবি, স্থানীয়রা হামলাকারীদের মধ্যে 2 জনকে শনাক্ত করতে পেরেছেন। দাবি করেন কারো সঙ্গেই আলমগীরের বিরোধ ছিল না। গাড়ি নিয়ে আসলো, এসে গুলি করলো। এখন এটা আসলে বিরোধ ভাইয়ের কখনো কারোর সাথে ছিল না। হ্যাঁ, ভাইয়া এখানে অনেক বছর ধরেই এখানে থাকে। গুলির ঘটনায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী রুবেল ওরফে ল্যাংড়া রুবেল সহ 2 জনের নাম উল্লেখ করে মামলা করেছে আলমগীরের পরিবার। এই ঘটনা যারা ঘটিয়েছে তার মধ্যে একজনের নাম উল্লেখযোগ্যভাবে আসে, সে হচ্ছে ল্যাংড়া রুবেল। যে সে আসলে মেইনলি একজন মাদক ডিলার, সে সাধারণত এলাকায় মাদক সাপ্লাই দিয়ে থাকে। তো তার শত্রু
যারা হবে তারাও এই রিলেটেডই হওয়ার কথা। গুলির ঘটনার পেছনে ঠিক কী কারণ ছিল তা এখনও নিশ্চিত নয় আইন শৃঙ্খলা বাহিনী। মাদক মামলা সহ আদার্স যে মামলাগুলো আছে, মারামারির মামলাগুলো আছে, মার্ডার মামলা আছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমনকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠালো বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার হঠাৎ স্ট্রোক করলে গুরুতর অসুস্থ হয়ে ওই শিক্ষার্থী, পরে তাকে রাজশাহী মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্স তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সাইমন আইবি এর 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রশাসনের এমন উদ্যোগকে প্রশংসায় ভাসাচ্ছেন ছাত্রছাত্রীরা। জরুরি পরিস্থিতিতে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন উদ্যোগ নেয় বলে জানিয়েছেন উপাচার্য। এই ক্রিটিক্যাল মোমেন্টে অবশ্যই বিশ্ববিদ্যালয় এই ছেলের পাশে আছে এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের পাশেই আছে। এভাবেই থাকতে চাই আমরা। হরমুজ প্রণালী পুরোপুরি সচলে যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত দিল ইরান। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC। আছে নিষেধাজ্ঞার বাতিল আর অবরুদ্ধ সম্পদ ছাড়ের দাবিও। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাঘের জোলকদর জানিয়েছেন, যুদ্ধ বা আলোচনা যাই হোক না কেন এসব দাবি থেকে পিছু হটবে না তেহরান। যুক্তরাষ্ট্রকে আচরণ সংশোধনের আহ্বানও জানিয়েছেন তিনি। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি, হরমুজ প্রণালীতে টোল বসানোর পরিকল্পনা নেই। এই সিদ্ধান্ত তাকে নিশ্চিত করেছেন ইরানি কর্মকর্তারা। প্রথমবারের মতো ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির আধা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টেলিগ্রামে প্রকাশ করা হয় ভিডিওটি। তবে এটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ফুটেজে দেখা যায় মুজতবা খামেনিকে ঘিরে বসে আছেন বেশ কয়েকজন ব্যক্তি। তাদের সাথে কথা বলছেন সর্বোচ্চ নেতা, তবে তার চারপাশে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই আর প্রকাশ্যে দেখা যায়নি মুজতবাকে। এমনকি অংশ নেননি তার বাবা প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতেও। তাইওয়ানের বার্ষিক সামরিক মহড়ায় রাসায়নিক হামলা মোকাবেলায় প্রস্তুতি নিল সেনারা। দ্বীপটিতে চলছে 10 দিনব্যাপী সামরিক মহড়া। রোববার রাসায়নিক হামলা হলে কি করণীয় আর কিভাবে নিজেকে সুস্থ রেখে যুদ্ধ চালিয়ে যাওয়া হবে তারই অনুশীলন করেন দ্বীপটি অঞ্চলের সেনারা। প্রশিক্ষণের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাইওয়ানের সেনাবাহিনী, যেখানে দেখা যায় মহড়ায় অস্ত্র ও সরঞ্জাম জীবাণুমুক্ত করার কৌশলও শেখানো হচ্ছে। তাইপের দাবি, চীনের ক্রমবর্ধমান উস্কানির জবাবে নিজেদের প্রস্তুত রাখতেই তাদের এই মহড়া। 5 আগস্ট শুরু হওয়া মহড়া চলবে আগামী 14 আগস্ট পর্যন্ত। UPVC ডোর, ফ্ল্যাশ ডোর, WPC ডোর, কাঠের চৌকাঠ ও সলিড উডেন ডোর প্রপার কেমিক্যাল ট্রিটমেন্ট ও সিজনিং হয় বলে টেকে বহুদিন। সুপার বোর্ড ডোরস। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ অনেকটাই মসৃণ হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের কাছে আয়ারল্যান্ডের পরাজয়ে 1 পা দিয়ে রেখেছে টাইগাররা। একই সমীকরণে কপাল পড়েছে 2বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট পেতে বাছাই পর্বে নামতে হবে ক্যারিবিয়ানদের। 2বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ ভাগ্য যেন বারবার আটকে যাচ্ছে একই গল্পে। 2023 সালের আসরে মূল পর্বে উঠতে পারেনি ক্যারিবিয়ানরা। এবারও 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারালো উইন্ডিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের 92 রানের জয়ই চূড়ান্ত হয়েছে সমীকরণ। আফগানরা নিশ্চিত করেছে সরাসরি বিশ্বকাপের টিকিট, আর উইন্ডিজদের নামতে হচ্ছে বাছাই পর্বে। আফগানিস্তানের জয়ে অবশ্য কপাল খুলেছে বাংলাদেশের। 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথ অনেকটাই সুগম হয়েছে টাইগারদের। ভারতের বিপক্ষে সম্ভাব্য সিরিজ থেকেও খুব একটা লাভ হবে না উইন্ডিজের। টাইগাররা যদি ওই সময় কোনো ম্যাচ না খেলে তাহলে র্যাঙ্কিংয়ে টাইগারদের পয়েন্ট কমারও সুযোগ নেই। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট 83 আর উইন্ডিজের 77। ফলে কাট অফের আগে ক্যারিবিয়ানদের ঘুরে দাঁড়ানো কঠিন।
এবারের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। র্যাঙ্কিং থেকে সুযোগ পাবে আরও 7টি দল। সরাসরি বিশ্বকাপে যেতে হলে নতুন সিরিজ আয়োজন করে জয় পাওয়া ছাড়া পথ নেই ওয়েস্ট ইন্ডিজের সামনে, যার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।